জাম্পুই পাহাড়ে এখন আর কমলা হয় না ভালো, এখন গোটা শাখাং তারপরে একেবারে জম্পুই জড়া পর্যন্ত প্রচুর কমলা হয়। কিন্তু আজকে অবস্থাটা খুব খারাপ সমস্ত দিক থেকে। তিনি রাবার নিয়েও কালকে কথা বলেছেন। তিনি কি জানেন যে গত 5 বছরে একটি নতুন রাবারের বাগান হয়নি নতুন করে। রাবার বোর্ডের চেয়ারম্যান এসেছিল, আমরা 1 বছর আগে কথা বলেছিলাম যে এক্সটেনশন প্রোগ্রামের জন্য রাবার বোর্ডের কারো টাকা নেই, রাজ্য সরকার কোনো টাকা দিচ্ছে না। সেখানে টায়ার কোম্পানিগুলো তাদের সংকট হতে পারে বলে তারা ত্রিপুরার রাবার বোর্ডকে 1000 কোটি টাকা দিতে চেয়েছে, এইটা যাতে চাষ হয়। অনেক মেরকুটে তারা 30,000 বন্টন করেছে, 30,000 হেক্টর করবে। এডিসি 10,000, সেখানে টিএফডিবিসি 5,000, টিআরপিসি 5,000 আর রাবার বোর্ড 5,000, এভাবে 30,000 বন্টন করেছে 1 লক্ষের মধ্যে। কিন্তু নার্সারি তো নেই, নার্সারি 5 বছরে হয়নি, গত বছর কিছু এইভাবে শুরু হয়েছে। রাবারের বাজার দর এখন নেমে এসেছে, আমি একটু আগেও খবর নিলাম, 110 টাকা 12 টাকা কেজি। রাবার কেটে এই যারা রাবারের টেপার তার পয়সা হয় না। এই হলো অবস্থা কৃষকের। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই 15 দফা দাবি, এই সমস্ত কৃষক, আমাদের গণমুক্তি পরিষদের যারা উপজাতি কৃষক, ধান এবার কিনেই নি, যার কারণে বাজারে ধানের দাম 400 থেকে 500 টাকার মধ্যে নেমে এসেছে। ফলে এই সমস্ত দাবিগুলো নিয়েই আমরা, এই 15 দফার দাবি নিয়ে আমরা আগামী বিধানসভার অভিযান করব। আমি প্রাথমিকভাবে এটাই বললাম, এখন আমি অনুরোধ করব গণমুক্তি পরিষদের সম্পাদককে বলার জন্য, এরপরে ক্ষেত মজুর। ধন্যবাদ। আমাদের সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্রতা বলেছেন, মোটামুটিভাবে সংক্ষেপে হলেও সব বিষয়টাই উনি ধরে তুলেছেন। এটা ঠিক যে জুনিয়া, খ্যাত মজুর, দিন মজুর তাদের একটা হাহাকার অবস্থা চলছে। আসলে আমাদের রাজ্যে একটা সময়, বিশেষ করে 78-এর আগে, গ্রামে কৃষকরা, বড় কৃষক বা মাঝারি কৃষকরা, মুনি বলে একটা শব্দ আমাদের এখানে ছিল। তারা মাসে মাস চুক্তি কাজ করতেন, 6 মাস চুক্তিতে কাজ করতেন, তাদের মুনি বলা হতো। বামফ্রন্ট সরকার আসার পর এই মুনি শব্দটা উঠেই গেছে। এখন এই বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর আমরা গত কিছুদিন আগে খেদাছড়া দামছড়াতে গেলাম। সেখানে দামছড়া 13টা ভিলেজ কমিটি এলাকার লোকজন মিজোরামে গিয়ে সেখানে মুনি খাটছে। আমি বললাম, এটা তো দিনমজুরে কাজ করছে, দিনমজুর হতে পারে? না, তারা আমাদেরকে মুনি হিসাবেই ট্রিট করছে। এখন 2 মাসের জন্য, 6 মাসের জন্য একেবারে আইজল ছাড়িয়ে প্রায় মণিপুর বর্ডার কাছাকাছি পর্যন্ত চলে যাচ্ছে। রাস্তাতে 1 দিন 2 দিন থেকে ঘুমিয়ে তারপরে সেখানে যেতে হচ্ছে। একেবারে কাজের আকাল চলছে। সেখানে ঘরে এখন 15-16 দিনের জায়গাতে কাজ হয়েছে, জুম চাষ হয় নাই। ফলে একটা অস্বাভাবিক অবস্থা চলছে। কাজেই আমরা দাবি করছি, এখানে 200 দিনের কথা আমরা বলছি, কিন্তু 200 দিন কোথায় হবে? সেন্ট্রাল গভর্নমেন্ট তো এবার রেগার যে বাজেটটাই তো কমিয়ে দিয়েছে। যেখানে গত বছর 2022-23-এ 89,000 কোটি টাকা ছিল, এটা করেছে 60,000 কোটি টাকা, 29,000 কোটি টাকা কমিয়ে দিয়েছে।
আমরা দেখেছি রাজ্য সরকার একইভাবে গত বছর পর্যন্ত যেখানে 325 কোটি টাকা রাবার মানে আপনার রাগার বাজেট হয়েছিল, এবার এটাকে কমিয়ে 250 কোটি টাকা করেছে, মানে 75 কোটি টাকা কমিয়ে দিয়েছে। তাহলে 200 দিন কি করে হবে? 200 দিন কি করে হবে? এবং রেগাতে যারা কাজ করছেন তারা বিশেষ করে মণ্ডলের লোকজন, কোথাও কোথাও ত্রিপুরা মথা, যারা ভিলেজ কমিটি, যারা পঞ্চায়েতে কাজ করাচ্ছে রেগার কাজ, সেখানে লিডার হয়ে যাচ্ছে 30 জন 40 জন একটা কাজে। ফলে আউটপুট বেসিসে যে পেমেন্টটা হয়, যেখানে 227 টাকা পাওয়ার কথা সেখানে পাওয়া যাচ্ছে মাত্র 170 টাকা, 160 টাকা। কারণ ওই যারা কাজ করছে না লিডার, তাদের কাজেও ওই আউটপুটের মধ্যে হিসাব করতে গিয়ে তারা তাদের প্রাপ্যটা সেখানে প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে। এরকম কোনো দিনই ছিল না। আসলে এটা বিশেষ করে সমতল এলাকা যেমন আছে, এডিসি এলাকায় আরও ব্যাপক, আরও বেশি আছে। কারণ ওখানে সমতল এলাকায় শুধু বিজেপি মণ্ডলে তারা সেখানে খাচ্ছে, আর ওখানে ডাবল সেখানে এই ইয়েটা চলছে। বিজেপি এবং মথা বুথকে সেখানে এই ভিলেজ কমিটি যারা ইয়ে করছে, পরিচালনা করছে, তাদেরকে সেই অর্থ তারা সাধারণ মানুষের যারা জায়গাতে কাজ করছেন তাদের সেখানে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ফলে একটা এরপরে শুনেছেন বেশি বেশি কাজ দেওয়া হচ্ছে, ফলে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে। জঙ্গলে আগের মতো জঙ্গলে যে সবজি টবজি এগুলোও নাই। 5 কেজি বাঁশকুড়ুল তুলতে গেলে এখন সারাদিন লাগে। 5 কেজি বাঁশকুড়ুলের দাম কত? আগরতলা শহরে এখন 50 টাকা, তার মানে 250 টাকার বেশি হবে না। গাড়ি ভাড়া যদি এমনিতেই রাস্তাঘাটটা একেবারে শেষে, সেখানে গাড়ি ভাড়া দিয়ে টিয়ে একজন মানে জুমিয়া সেখানে বাঁশকুড়ুল বিক্রি করে যে খাবে, এটাও কিন্তু হচ্ছে না। এইরকম অবস্থা চলছে। এছাড়া এখানে কতগুলো পলিটিক্যাল দাবি আমরা রেখেছি। আসলে এখানে গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছে, এখন দেখা গেছে বাস্তবে যে অভিজ্ঞতা, এখন ত্রিপুরা মথাও কনস্টিটিউশন সলিউশনের কথা বলছে। এগুলো এখন কি বলবো, ইঁদুরকে যেমন বিলাই যেরকমভাবে বিড়াল যেমন খেলে, এরকমভাবে এখন মথাকে খেলছে বিজেপি। ফলে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড এডিসির কাছে যে অর্থ বরাদ্দের কথা, কোনো কিছুই সেখানে থাকছে না। সেই জায়গায় আমরা বলছি কনস্টিটিউশন সলিউশন একমাত্র হতে পারে এডিসিকে আরও কিভাবে সেখানে সংবিধানে সর্বোচ্চ যে ক্ষমতা প্রদান করা, যে বিষয়বস্তু যেটা আছে সংবিধানে, এটা দেওয়ার বন্দোবস্ত করা হোক। আর ইতিমধ্যে একটা অলরেডি পার্লামেন্টে বিল উপস্থাপিত আছে, 125তম সংবিধান সংশোধনী বিল, এটা আপাতত পাস করুক। এরপরে যদি আরও সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার যদি থাকে, নিচেই সবার সাথে আলাপ আলোচনা করে এটা ক্ষমতা প্রদানের কথাই আমরা বলছি। গ্রেটার ত্রিপুরাল্যান্ড নয়, এটা বিভাজনের দাবি। এবং এটা করে আসলে যারা করছে ওরাও বুঝতে পারছে এটা হবে না, এটা পলিটিক্যাল দাবি। কাজেই এগুলি আমরা বলছি আরও কীভাবে এখানকার এডিসিকে আরও শক্তিশালী করা যায়। এবং আমরা সেখানে দেখছি এই যে ককবরক ভাষাকে অষ্টম বিষয়ে অন্তর্ভুক্ত করার কথা বলছি। রাজ আমল পর্যন্ত বাংলা ভাষা ছিল। 79 সালে বামফ্রন্ট সরকার ককবরক ভাষাকে স্বীকৃতি দিয়েছে। কলেজ ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে পিএইচডি করার সেখানে সুযোগ দিয়েছে। আমরা সেখানে বলছিলাম যারা বাংলা লিপিতে লিখতে চায়, যারা ককবরকে আপনার রোমানি লিপিতে লিখতে চায়, এতে অসুবিধা নাই। আপনার হিন্দি বা ইন্ডিয়ান হিন্দি তারা সংস্কৃতির দেবনাগরী অক্ষরে হিন্দি ভাষায় লেখে। আর পাকিস্তানে হিন্দি যারা কথা বলে তারা উর্দু লিপিতে তারা লেখে। কাজেই এটা লিপিটাই মেন ভাষা উন্নয়নের জন্য, বিকাশের জন্য। এটা আমরা মনে করি না। মানুষ ঠিক করবে লিপি কী হবে। এখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড থেকে লিপির জায়গায় চলে আসছে, এটা তো আসলে মানে এটা রাজনীতি করার জন্য এগুলি হচ্ছে বলেই মনে হয়। কাজে আমরা বলছি যে ভাষা বিকাশের জন্য আরও যে ক্ষেত্র আছে, একাডেমি করুক,
ভাষা বিকাশের জন্য আরও উদ্যোগ গ্রহণ করা হোক। বামফ্রন্ট সরকার থাকাকালীন যে স্কুলগুলি, যে টয়লেট স্কুলগুলি, যে কলেজগুলিতে বড় চালু করেছে, এরপরে বড় ভাষার কোনো স্কুলে কোনো কলেজে এক্সপান্ড করেছে এরকম দৃষ্টান্ত কারো দেখাবার মানে ক্ষমতা নেই। কাজে আমরা বলছি এটা সরকারিভাবে কীভাবে আরও বড় বেশি প্রয়োগ করা যায়, এটাকে এই ভাষাটাকে কীভাবে আরও উন্নত করা যায় এটার উপর মনোনিবেশ করা হোক। এছাড়া তো আপনারা দেখছেন বিদ্যুতের ভয়ঙ্কর অবস্থা গ্রামে। শুধু গঙ্গানগর এলাকায় আমরা গিয়ে দেখেছি, আমাদের একটা টিম আগরতলা থেকে গিয়েছিলাম, সেই গঙ্গানগর থেকে প্রায় 32 কিলোমিটার দূরে মালদা পাড়াতে, এবং ওখানকার লোকজনের সাথে কথা বলে আমরা দেখেছি প্রায় 45টা পাড়াতে বিদ্যুৎই নেই। থালছড়া, নাতিনমনু, আপনার গোবিন্দবাড়ি, পূর্ব গোবিন্দবাড়ি, মালদা, রাজধর, এই 18-র পর ওইখানে যে বিদ্যুৎ গেছে এখন পর্যন্ত বিদ্যুতের চেহারা এখনও দেখা পাওয়া যায়নি। এইরকম অবস্থা চলছে। আর বিশেষ করে গঙ্গানগরে আমরা যেখানে বলছিলাম 50 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেব, আর এখন ওরা বলছে 1 টাকাও যদি বাকি থাকে তাহলে চলবে না, এবং বিদ্যুতের লাইন কেটে দিয়েছে প্রায় জায়গায়। এখন কোনো জায়গায় এখন বিদ্যুতের লাইন না, আপনার ওই ট্রান্সফরমার নষ্ট হয়ে গেলে পরে এখানে আর সারের কোনো ব্যবস্থা থাকছে না, নতুন সংযোগের কোনো ব্যবস্থা থাকছে না। বলছে সমস্ত টাকা পরিশোধ না করলে এটা দেওয়া যাবে না। অথচ রোজগার নাই, আয় নাই, উপার্জন নাই, গভর্নমেন্টের কোনো রকম সাহায্য সহযোগিতা নাই উপার্জনের জন্য। এই জায়গায় দাঁড়িয়ে এখন প্রচণ্ডভাবে একটা প্রেসারাইজ চলছে। অথচ বাজারে চালের দাম আপনার 40 টাকায় 42 টাকা, 39 টাকা। কেরাসিন এই যে থালছড়া গোবিন্দবাড়ি এলাকায় 120 টাকা, 125 টাকা, লবণ 30 টাকা। আবার কোথাও কোথাও বলছে এই যে 4 পদের যে 5 পদের যে মশলা না নিলে পরে রেশন থেকে চালও নেওয়া যাবে না। এইরকমভাবে আসলে সরকার গরিব মানুষকে সহযোগিতা করার তো দূরের কথা, মানুষের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কাজেই আমরা বিধানসভায় যারা জনপ্রতিনিধি তাদের মাধ্যমে বিধানসভাতে নিয়ে যেতে চাই, মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এই 15 দফা দাবি। কাজে আশা করি আপনারা আমাদের এই বক্তব্য মানুষের মধ্যে নিয়ে গিয়ে এই দাবির সপক্ষে মানুষকে যাতে আমরা মানুষের পাশে যাতে দাঁড়াতে পারি, এটার জন্য আমাদের এই লড়াইটা হবে। এই হচ্ছে মোটামুটি আমার তরফ থেকে কথা। সাংবাদিক বন্ধুগণ, আমার পূর্বে সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক, ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক এই দাবিগুলির যৌক্তিকতা নিয়ে আপনাদের সামনে কথা বলেছেন। আমি 3-4টা বিষয় সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমি যেটা প্রথমেই বলতে চাই আপনাদের কাছে সেটা হচ্ছে রাজ্যের আর্থসামাজিক অবস্থাটা একেবারে ভেঙে গেছে। 2018 সালের পূর্বে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল। বামফ্রন্ট সরকারের মূল লক্ষ্য যেগুলো ছিল তার অন্যতম ছিল রাজ্যের গরিব শ্রমজীবী অংশের মানুষ, যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল, পিছিয়ে পড়া অংশের মানুষ, তাদের অর্থনৈতিক দিক থেকে পরিবর্তন আনা, অর্থাৎ আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটানো। পরিকাঠামোর উন্নয়নের তো বিষয় ছিল, আমি সে আলোচনায় যাচ্ছি না। বামফ্রন্ট সরকার তার সীমাবদ্ধ অর্থনৈতিক ক্ষমতা আর যুক্তরাষ্ট্র ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ সাংবিধানিক ক্ষমতা থাকে, আমরা সকলেই জানি। ইচ্ছে করলে পরে একটা রাজ্য সরকার সবকিছু করতে পারেন, বিষয়টা এরকম না। সেটা বামফ্রন্ট সরকার আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন, এই অভিজ্ঞতা গোটা রাজ্যের মানুষের আছে। কিন্তু যে বিষয়টা আমাদের রাজ্যের মানুষকে চিন্তিত করে তুলেছে, ভাবনার মধ্যে ফেলে দিল, আমরা উদ্বিগ্ন, সেটা হচ্ছে 18 সালের পরে
বিজেপির নেতৃত্বাধীন জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে এখন 5.5 বছর, এই সময়টুকুর মধ্যে গোটা রাজ্যের মানুষ অর্থনৈতিক দিকে বহুমুখী সংকটের সামনে দাঁড়িয়ে গেল। আমার পূর্বে যারা বলেছেন শুনেছেন আপনারা, কি পাহাড়ে কি সমতলে সব জায়গায় কাজ খাদ্যের সংকট, একটা গোটা রাজ্যের মধ্যে একটা হাহাকার সেখানে তৈরি হয়েছে। এটা গোটা রাজ্যের মানুষের অভিজ্ঞতার মধ্যেই রয়েছে। আমরা যে চার্টার অফ ডিমান্ড যেটা তৈরি করেছি 3টা সংগঠনের পক্ষ থেকে, যে 15টা যে দাবি আমরা তৈরি করেছি, তাতে সিংহভাগ গোটা রাজ্যের গরিব শ্রমজীবী অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো যুক্ত। আমাদের যেমন আছে কৃষক সভা, ক্ষেত মজুর, জিএমপি আমাদের যেমন আছে, এবং সমাজের সকল স্তরের মানুষের বিষয়গুলো এখানে যুক্ত আছে। তাতে আমরা যেটা বলেছি যে আমাদের বছরে 365 দিনের মধ্যে 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। পবিত্রতা বলেছেন আপনাদের কাছে, চিত্রটা কি? গোটা রাজ্যের যারা বলা যায় রাজ্যের একটা বড় অংশের গরিব অংশের মানুষ, ক্ষেত মজুর, প্রান্তিক কৃষক, যারা এই রেগার কাজের উপর একটা সময় নির্ভরশীল ছিল, অর্থাৎ গ্রামীণ কর্মসংস্থানের বড় একটা বিষয় ছিল এই রেগাতে। কিন্তু এখন যেটা দেখা যায় বছরে সেখানে 32-33 দিনের বেশি কাজ হয় না। তার নিয়ে নানান দুর্নীতি, এটা রাধাদা বলবার চেষ্টা করেছেন, আমি সেদিকে যাচ্ছি না। শহরে যারা গরিব অংশের মানুষ, অর্থাৎ আরবান এলাকায় বিভিন্ন স্লামগুলোতে, বস্তিগুলোতে যে গরিব মানুষগুলো বসবাস করেন, অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল, এই অংশ মানুষগুলোর জন্য টুয়েট চালু করেছিল রাজ্যের বামফ্রন্ট সরকার। এখানে কি দেখা যায়, সেখানে 18-19 দিনের বেশি কাজ হচ্ছে না। আমরা তো এই গল্প শুনেছিলাম, ডাবল ইঞ্জিনের সরকার। এখনো রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার যারা সদস্যরা প্রতিদিনকার ঘটনা, সেখানে বিভিন্ন গল্প শুনিয়ে যাচ্ছেন মানুষকে। বাস্তব চিত্রটা কি গোটা রাজ্যের? আমরা ভালো নেই, এক কথায় আমরা ভালো নেই। এই বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে আমরা কেউ ভালো নেই। এখানে গণতান্ত্রিক অধিকারকে যেমন জবাই করা হয়েছে, এগুলো জানেন, আমি সে ব্যাখ্যায় যাচ্ছি না। সমস্ত দিক থেকেই আমরা আজ আক্রান্ত। সুতরাং সেখানে আমরা বলেছি যে বছরে 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। এই রাজ্যের গরিব শ্রমজীবী অংশ, বিশেষ করে আমাদের এই ত্রিপুরা রাজ্যে যে সকল গরিব শ্রমজীবী অংশের মানুষের বসবাস, কি একেবারে পাহাড়ে কি সমতল যে জায়গাগুলো আছেন, তাদের বছরে 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে এই দুস্থ মানুষগুলোর জন্য। আর আমরা বলছি 600 টাকা মজুরি দিতে হবে। কেন দিতে হবে? জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, লাফিয়ে লাফিয়ে জিনিসপত্রের দামগুলো বাড়ছে, গরিব শ্রমজীবী অংশের মানুষের মানে নাগালের বাইরে, ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, এ একটা অবস্থা। সেখানে বারে বারে বাজারে গেলে যেটি কিনতে যাবেন, যেটার মধ্যে হাত দেবেন, সেখানে আগুনে ছেঁকা লাগবে। অবস্থাটা এরকম। মানুষ ভীষণভাবে সেখানে ভয়ানক কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবনযাপন করতে হচ্ছে, বিশেষ করে রাজ্যের গরিব অংশের মানুষ, দুস্থ মানুষগুলো। তো আমরা বলছি যে গোটা দেশে যে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে এবং তার মূল্য সূচকের ভিত্তিতে 600 টাকা সেখানে দৈনিক মজুরি হওয়া দরকার, এই ডিমান্ড আমরা করেছি। এবং আপনারা জানেন আমাদের দেশের যে কৃষিক্ষেত্র, তার 15% জাতীয় আয়ের 15% অর্জিত হয় এগ্রি সেক্টর থেকে, কৃষিক্ষেত্র থেকে। আজকে কি দেশ এবং কি রাজ্য! আমরা বহু গল্প শুনছি, সে এগ্রি সেক্টরকে বা কৃষিক্ষেত্রকে উন্নত করবার প্রশ্নে, কৃষকদের পাশে দাঁড়াবার জন্যে যে ধরনের বাস্তবমুখী পরিকল্পনা বা সিদ্ধান্ত নিয়ে সরকারগুলো এগিয়ে আসা দরকার, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। শুধু আমরা ভাষণ শুনছি, গল্প শুনছি, এটাই আমরা লক্ষ্য করছি। আর যে বিষয়টা আমি আপনাদের কাছে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে কৃষক। আমাদের রাজ্যে দৈনিক কৃষকের সংখ্যা খুবই কম, বিশেষ করে মাঝারি কৃষক বা প্রান্তিক কৃষকের সংখ্যাটাই আমাদের রাজ্যে বেশি। তো এই যে প্রান্তিক কৃষক, ভূমিহীন ক্ষেত মজুর, জুমিয়া, তাদের আমরা বলছি যে 60 বছর হলে তাদের পেনশনের ব্যবস্থা করতে হবে। সরকারি কর্মচারী যেমন আমাদের সম্পদ সৃষ্টি করার পেছনে তাদের কন্ট্রিবিউশন আছেন,
আমাদের এই জুমিয়া প্রান্তিক কৃষক ভূমিহীন খ্যাত মজুর তাদেরও অবদান আছে। সুতরাং সেই ক্ষেত্রে যারা 60 বছরের ঊর্ধ্বে তাদেরও সেখানে সরকারের পেনশনের ব্যবস্থা করতে হবে। আর আমরা বলছি ভূমিহীন গৃহহীন যারা, এগুলোর মানে সঠিকভাবে যেন ওরা পায়, সেইভাবে অর্থ বরাদ্দ করা হয়, এই বিষয়গুলো আমাদের ডিমান্ডের মধ্যে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। আর সবশেষে আমি যে কথাটা বলতে চাইছি আপনাদের কাছে, সেটা হচ্ছে যে এ সময়ের মধ্যে প্রায় 49,500 মতো সোশ্যাল পেনশনের দিক থেকে ওরা রাজনৈতিক সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে কেটে দেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে। এটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি কৃষক সভা, আমরা জিএমপি, খ্যাত মজুর বারংবার এই বিষয়টা প্রতিবাদ করেছি। আমাদের রাজ্যের যিনি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডিরেক্টর, ওনার কাছে আমাদের সংগঠন থেকে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি, বলেছি এই কথাগুলো। যারা প্রকৃত ভাতা প্রাপক, যাদেরকে রাজনৈতিক সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে বাদ দেওয়া হয়েছে, তাদের নাম নথিভুক্ত করে সেখানে তাদের ভাতার ব্যবস্থা করতে হবে। এটা গোটা রাজ্যে একটা ব্যাপক, কি ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত একটা ভয়ানক চিত্র সেখানে লক্ষ্য করা যাচ্ছে। আর ভাতার টাকা নিয়মিত অ্যাকাউন্টে ঢুকছে না, এ আরেক মুশকিলের ব্যাপার। যারা এই ভাতার উপর নির্ভরশীল গরিব অংশের মানুষ, ওষুধ কিনতেন, খাওয়ার সংস্থান হতো, তারা 3 মাস, 4 মাস, 5 মাস সে ভাতার টাকার পাচ্ছেন না, এরকম একটা চিত্র। অথচ রাজ্যের মন্ত্রিসভার সদস্য, মুখ্যমন্ত্রী প্রতিদিন নানা রকমভাবে বিভ্রান্তকর তথ্য দিচ্ছেন মানুষকে বিভ্রান্ত করবার জন্যে। এই বিষয়গুলো নিয়ে আমরা 12ই জুলাই আমরা বলা যায় 3টা সংগঠনের আহ্বানে একটু বড় পরিসরে আমরা ডেপুটেশনে যাব। রাজ্য সরকার নিশ্চয়ই সহযোগিতা করবেন। নানা রকম প্রতিবন্ধকতা যদি তৈরি করার চেষ্টা করেন, এগুলো মারিয়ে আমরা এই জনগণের, বিশেষ করে 3টা সংগঠনের গরিব অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট এই দাবিগুলো নিয়ে আমরা সেদিন সমস্ত বাধা বিপত্তি প্রতিবন্ধকতা এগুলোকে উপেক্ষা করে আমরা আমাদের মিছিল বা আমাদের কর্মসূচি আমরা জারি রাখব। কিছু কথা আছে, প্রশ্ন থাকলে করতে পারেন। আনারসের কথা যেটা বলছি আর কি, 13 ইঞ্চি থেকে 14 ইঞ্চি আনারসের দাম হচ্ছে 15 টাকা, 9 থেকে 10 ইঞ্চি আনারসের দাম হচ্ছে 10 টাকা, এবং 2 ট্রাক গত মাসে নিয়েছিল, এটা রাস্তায় পচে শেষ হয়ে গেছে। অথচ এখানে বড় বড় বুলি আওড়াচ্ছে আনারস নাকি এখন বিলাতে যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে, দিল্লিতেই যাচ্ছে না। আরেকটা কথা শুনিয়ে দেই যে এখানে যারা আনারস বিক্রি করে, প্যারাডাইসতে তার মূল পাইকারি বাজার, এইখানে কোনোদিন তাদের কাছ থেকে কেউ কোনো পয়সা নিত না। আমি ওই দিন শুনলাম, এখন তাদের কাছে এখানকার কারা কারা অর্গানাইজেশন কে আছে বলছে আমাদেরকে তুলা না দিলে এখানে বসতে দেবো না। আমি তো আর সেই নাম জানি না, আমাকে ওরা বললো যে একজন আসে, মাসে মাসে আমাদের টাকা দিতে হয়, আমরা নাকি হকার। কিন্তু স্যার কোনোদিন এখানে আমরা এতদিন ধরে বসছি, আমাদেরকে কেউ কোনোদিন বলবি যে টাকা দিতে হবে।